আমি খুব কম কাজ করি যদি খেয়াল করে দেখো। মানে যে কাজই আমাকে আমার কাছে আসে আমি সেটাই হয়তো হ্যাঁ বলে উঠতে পারি। একটু একঘেয়ে চরিত্র করতে আপত্তি আছে। যদি কখনো মনে হয় যে সত্যি আর্থিক সমস্যা হচ্ছে তার জন্য আমাকে করতে হচ্ছে, সেটা ডিফারেন্ট। আমি প্রপারলি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলে ক্লেম করতে পারবো না, বিকজ প্রপার যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের মতো করে আমি বানাতে পারি না। সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট ভাইরাল, অবশ্যই কন্টেন্টের জন্য বলবো, আবার অবশ্যই ধারাবাহিক বা অবশ্যই অভিনয়ের জন্য। কিন্তু সেখানে আবার নতুন একটা গল্প, অবশ্যই ওয়েব সিরিজ, আর যেখানে বিভীষণের সাথে বলতে গেলে আমাদের দেখা হচ্ছে গল্পের বিভীষণ ওয়েব সিরিজ। তো প্রথমত স্বাগত তোমাকে রেক্স স্টুডিওজের তরফ থেকে। অ্যান্ড অবশ্যই জিজ্ঞেস করবো যে এরকম একটা গল্প যেখানে তোমাকে বলতে গেলে অফ কালার হিসেবে দেখছি আমরা, তো তোমার প্রথমত কি ভাবনা এসেছে? আম, আমি জানি না আমাকে দেখে অ্যাকচুয়ালি কি মনে হয়। আমি প্রচণ্ড সাধারণ একজন মেয়ে এবং আমি একজন অভিনেত্রী। আমাকে যে ধরনের চরিত্র বলা হয়, আমি খুব কম কাজ করি যদি খেয়াল করে দেখো। মানে যে কাজই আমার কাছে আসে আমি সেটাই হয়তো হ্যাঁ বলে উঠতে পারি না, বিকজ আমার একটু একঘেয়ে চরিত্র করতে আপত্তি আছে। যদি কখনো মনে হয় যে সত্যি আর্থিক সমস্যা হচ্ছে তার জন্য আমাকে করতে হচ্ছে, সেটা ডিফারেন্ট একটা ব্যাপার। কিন্তু যতক্ষণ না আমার সমস্যা হচ্ছে, আমি কাজ সবসময় গল্প শুনে আমার যদি ভালো লাগে, আমার যদি মনে হয় আমার এখানে নতুনত্ব কিছু করার আছে, তবেই আমি হ্যাঁ বলি। এবং এই চরিত্রটা যখন রাজাদা থেকে আমি জানতে পারি, রাজাদা যেভাবে হি ইজ আ ভেরি গুড ন্যারেটর, তো তোমাকে এত সুন্দর করে আমাকে মানে বলবে যে আমি দেবচন্দ্রিমা চরিত্রটা এরকম করে ভেবেছি। সো আমার শোনার পর মনে হলো সত্যিই তো এরকম চরিত্র আমি কখনো আগে করিনি। একজন গর্ভবতী মহিলা এবং যার মুখে কোনো মেকআপ থাকবে না বলে উনি আমাকে বলেছেন। ইনফ্যাক্ট উনি আমার আইব্রো অব্দি ড্র করতে দেননি, যে তুমি যেটা আমার তোমাকে ওইরম ভাবে চাই। এটা আমি খুব কম মানুষকে বলতে শুনেছি। এবং আমি এই মেয়েটাই যে মেকআপ করতে আমি ভালোবাসি না, আমি শুধু সানস্ক্রিন লাগাতে ভালোবাসি। তো আমার সামহাও রাজাদার সাথে ওই ওই পয়েন্ট ম্যাচ করে গেছিলো যে আমি সানস্ক্রিন লাগিয়ে চলে যাব, সেটাই যদি তোমার আপত্তি না থাকে আমি কাজটা একদমই করতে চাই। প্লাস নতুন একটা চরিত্র এবং গর্ভবতী একজন মায়ের চরিত্র আমার জন্য ডিফিকাল্ট এই জন্যই ছিল। আমরা জীবনে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু আমি একজন প্রেগনেন্ট ভাবে নিজেকে কি করে মানে সম্ভবই হয়ে ওঠেনি, এই মুহূর্তে তো সম্ভব হয়নি। ফর্চুনেটলি আমার দিদি তখন প্রেগনেন্ট ছিল। তো কিছু সাইকোলজি তার থেকে ধার আমি নিয়েছো? আমি ভগবান শিব ঠাকুরে খুব বিশ্বাসী, এবং আমাদের গল্পটা তোমরা যতটা দেখতে পারবে এবং বিজিএম যা আছে সেখানে শিব ঠাকুর নিয়ে অনেক কিছু আছে। আমার সামহাও মনে হয় ভগবান যখন কিছু পাঠায় সেগুলো খুব কানেক্টেড করে 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 পাঠায়। এবং আমি যখনই কোনো সমস্যার মুখে পড়েছি, ভগবান আমাকে কিছু না কিছু সমাধানের রাস্তা ঠিক দিয়ে দিয়েছে। কিছু কেড়ে নিয়ে আমাকে অনেক বেশি কিছু ফেরত দিয়েছে। তো আমি তার জন্য চিরকাল কৃতজ্ঞ ওনার কাছে। এবং এই চরিত্রের যখন অফার আমার কাছে আসে, আমার দিদি প্রেগনেন্ট ছিল, আমি আমার বাড়িতে সাধারণত গিয়ে থাকতে পারি না, চরিত্রের প্রয়োজনে আমি আমার দিদির সাথে চিপে থাকা বলে চিপকে থাকা, আমার চিপকে থেকে বলতাম না কখনো। আজকে হয়তো আমার ইন্টারভিউ দেখার পর তার মনে হবে ওকে তোর মাথার মধ্যে এসব চলছিল। তো আমি চিপকে থাকতাম কিরমভাবে হাঁটা চলা করছে, কিরমভাবে বসছে, তার স্বামীর সাথে কিভাবে কথা বলছে, মেয়েদের কি ইমোশনাল চেঞ্জেস হতে পারে একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে। তো আমি প্রচণ্ড কাছ থেকে ফলো করতাম, কারণ আমার কাজটাই এখানে তা ছিল। এবং সেটা আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছে। বাকি তো আমার প্রিপারেশন আমি আমার মতো করে নিয়েছি, সবটা ওরমভাবে বলে বোঝানো সম্ভব নয়। এবং চরিত্রটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, সোহামদা আমাকে সেই কমফর্ট জোন দিয়েছে যেখানে আমি আমার মতো করে কাজটা করতে পেরেছি। আর আমার এই মুহূর্তে এমন হয়ে গেছে, আমাকে যদি কমফর্ট জোন নাও দেওয়া হতো আমি হয়তো করতাম। আমি ওই ভাবাটাই বন্ধ করে দিয়েছি যে আমার উল্টো দিকে কে দাঁড়িয়ে আছে, আমি আমার বেস্ট দিয়ে আসবো। সে আমার উল্টো দিকে যত বড়ই কেউ দাঁড়িয়ে থাকুক, আমি নিজের যদি আমার ওই কনফিডেন্স নিচে চলে যায়, তাহলে আমার মনে হয় আমি চরিত্রটা খারাপ করে ফেলবো। আমাকে রাজাদা যখন নিয়েছেন, নিশ্চয়ই উনি কিছু আমার থেকে আশা করে নিয়েছেন। তো সেটা যদি রাজাদা কখনো বলে যে হচ্ছে না বা পারছি না, একজন অভিনেত্রী হিসেবে আমার কতটা খারাপ লাগবে, আমার বোধহয় এখানে বুকে এসে লাগবে। তো আমি চেষ্টা করেছি। আর সোহমদার তো আলাদা করে বলার কিছুই নেই, আমাকে সেই জায়গাটা দিয়েছে যে তুমি করতে কি চাও তুমি করো, তোমার কোনো অসুবিধা নেই, তুমি যদি হাত ধরতে চাও কি করে, আমি ব্যাস আমাকে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, বাকি এবার আমি আমার মতো করে তোমার একটা দুনিয়া আছে, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশনের। সেই কন্টেন্ট ক্রিয়েশন কি অনেকটাই তোমার অভিনয়ের ক্ষেত্রে অনেকটা সাহায্য করে? দেখো, কন্টেন্ট ক্রিয়েশন আমি প্রপারলি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলে ক্লেম করতে পারবো না, বিকজ প্রপার যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের মতো করে আমি বানাতে পারি না। আমি বেড়াতে যেতে প্রচণ্ড ভালোবাসি, এবং সেই সূত্রে যদি কিছু ভালো লেগে থাকে বা কখনো যদি ইচ্ছে করে এটা বানাতে, বাট সামহাও আমি আমার প্রোফাইল থেকে যেটাই দিই না কেন, আমার যারা দর্শকেরা আমাকে এত ভালোবাসে, আমি যেটা দিই ওরা সেটাই ভালোবাসা দেয়। যে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি জানি না, আমি ইন্টেনশনালি তো এরমভাবে কথা বলি না, আমার মুখ থেকে এমন কিছু কথা বেরোয় যেগুলো
মানুষকে অনেক ভালোবাসা, আমাকে অনেক ভালোবাসা পৌঁছে দেয়। তো এখনো অবধি অভিনয়টাকে নিয়ে এগোনোর চেষ্টা করছি, কারণ আমি একজন অভিনেত্রী হিসেবে আমার যাত্রা শুরু হয়েছিল, এটাই কন্টিনিউ করার চেষ্টা করব। কন্টেন্ট ক্রিয়েশন যদি ইচ্ছে করে ডেফিনেটলি ওখানে আমি সুইচ করতে পারি, এখনো প্ল্যানিং নেই। দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো, 27 তারিখ বিভীষণ আসছে এবং আমরা খুব চেষ্টা করেছি যতটা ভালো করা যেতে পারে। সোহমদা, আমি, দেবপ্রিয়দা এবং অমিত দা আজকে এখানে নেই, আমি অমিত দাকে প্রচণ্ড মিস করছি। মানে ট্রেলার দেখে ওই বাবা তারকনাথ আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো আমরা প্রত্যেকে খুব চেষ্টা করেছি কাজটা ভালো করার। আপনারা যদি দেখে আমাদের ভালোবাসা দেন, আমাদের অভিনেতা বা অভিনেত্রীদের এইটুকুই পাওনা বা আশা থাকে আপনাদের থেকে, যে আমরা একটা কাজ যখন মন দিয়ে করেছি আপনারা সেটা দেখবেন এবং ভালোবাসা দেবেন। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে।